আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় চলছে পাল্টা জবাব, প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। ইসরায়েলি সংসদ নেসেটে মন্ত্রিসভা এবং প্রধান বিরোধী দলের মধ্যে বিরোধ চরমে। যুক্তরাষ্ট্র ইউরোপের 3 গুণ বেশি আর্টিলারি তৈরি করছে রাশিয়া। ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর তথ্য। নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি, বাইডেনের সমালোচনা। চীন রাশিয়ার সাথে ইরানের নৌমহড়া এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার। গাজায় চলছে পাল্টা জবাব, প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গতকাল পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলো জোট আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের ওপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে, আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আল মায়াদিনের রিপোর্ট অনুসারে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একদল ইহুদিবাদী সেনার একটি সমাবেশে হামলা চালিয়েছে। বেইত হানুন শহরে চালানো ওই হামলায় ইসরায়েলের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের ওপর তারা বড় রকমের হামলা চালিয়েছে। এই হামলায় ইহুদি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরায়েলের স্বীকারোক্তি মতে এ পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় 248 জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে তাদের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি। ইসরায়েলি সংসদে নেসেটে মন্ত্রিসভা এবং প্রধান বিরোধী দলের মধ্যে বিরোধ চরমে। ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বিরোধী দল এবং মন্ত্রী পরিষদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধির কথা স্বীকার করেছেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার অর্ধেক এবং বেশিরভাগ নাগরিকের আস্থা হারিয়েছেন। ইসরায়েলের সংসদ নেসেটে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বৃহত্তম বিরোধী দল হিসাবে ল্যাপিডের বক্তব্য স্পষ্টভাবে নেতানিয়াহু এবং বিরোধী দলগুলির মধ্যে তীব্র মতবিরোধের বিষয়টি প্রতিনির্দেশ করেছে। ইয়েশ আতিদ পার্টির নেতা ল্যাপিড নেসেটে লিকুদ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দল এবং নেতানিয়াহুর একজন শক্ত এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ল্যাপিডের নতুন বিবৃতি এমন সময় এসেছে যখন তেল আবিবে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজা যুদ্ধে নেতানিয়াহুর মন্ত্রিসভা কার্যত সফল হয়নি। ইহুদিবাদী সেনাবাহিনীর পরপর পরাজয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং এই সরকারের মন্ত্রিসভার আস্থা ও বিশ্বাসকে একটি সংকটজনক পরিস্থিতিতে ফেলেছে। নেতানিয়াহু এবং বিরোধী দলগুলির মধ্যে মতবিরোধের প্রধান কারণ হল গাজার যুদ্ধে অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে। অর্থোডক্স ইহুদিরা রাজনৈতিকভাবে সক্রিয় বলে মনে হয় না, তবে তারা ইহুদিবাদী মন্ত্রিসভা এবং বিরোধীদের মধ্যে বিরোধের প্রধান বিষয়। ল্যাপিড এবং তার রাজনৈতিক সহযোগীরা অর্থোডক্সে ইহুদিদের যুদ্ধে পাঠাতে চায়, অন্যথায় তাদের অধিকার কেটে দেওয়া উচিত বলে তারা মত দিয়েছেন। বিপরীত দিকে নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভায় কিছু সদস্য অর্থোডক্স ইহুদিদের যুদ্ধে পাঠানোর বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র ইউরোপের 3 গুণ বেশি আর্টিলারি তৈরি করছে রাশিয়া। চলতি বছরের শেষ দিকে ইউক্রেনের আরেকটি বড় অভিযান চালাতে যাচ্ছে মস্কো। সেই লক্ষ্যে গোলাবারুদের উৎপাদনও বাড়িয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় প্রায় 3 গুণ বেশি আর্টিলারি শেল উৎপাদন করতে চলেছে রাশিয়া। ন্যাটোর গোয়েন্দা হিসাব অনুসারে রাশিয়া এখন প্রতি মাসে প্রায় 2.5 লাখ আর্টিলারি শেল তৈরি করছে, বাৎসরিক হিসাবে যা 30 লাখের কাছাকাছি। অন্যদিকে কিয়েভে পাঠানোর জন্য বার্ষিক প্রায় 12 লাখ শেল তৈরি করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের। আবার যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজ আটকে যাওয়ায় ইউক্রেনের অস্ত্র উৎপাদনের মাত্রা আরও কমেছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী 2025 সালের শেষ নাগাদ প্রতি মাসে 1 লাখ রাউন্ড আর্টিলারি শেল উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই সংখ্যা রাশিয়ার মাসিক উৎপাদনের অর্ধেকেরও কম। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, রাশিয়া ইউক্রেনে বর্তমানে প্রতিদিন প্রায় 10,000 শেল নিক্ষেপ করছে, যেখানে ইউক্রেনের পক্ষ থেকে মাত্র 2000 গোলা ছোড়া হচ্ছে। আর সম্মুখ সমরের 600 মাইলে উভয় বাহিনীর শেল নিক্ষেপের
অনুপাতের মধ্যে আরও তফাৎ রয়েছে, অর্থাৎ সীমান্ত এলাকার যুদ্ধে ইউক্রেনের বাহিনী রুশ বাহিনীর চেয়ে অনেক কম শেল ছুড়েছে। শেলের এই ঘাটতি এমন সময় দেখা দিয়েছে যখন ইউক্রেন যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গত 2 বছরের মধ্যে সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে পড়েছে। এদিকে কিয়েভ শুধু গোলাবারুদেই নয়, সামনে সারিতে যুদ্ধ করার মতো সেনা ঘাটতিতেও পড়েছে। ফলে নাগরিকদের জোরপূর্বক সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে জেলেনস্কি প্রশাসন। CNN বলছে, যুক্তরাষ্ট্র সহায়তা সরবরাহ কমিয়ে দেওয়ার পরপরই ইউক্রেন এমন কাজে অবস্থার মধ্যে পড়েছে। তাছাড়া অস্ত্র কিনতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ অর্থ দিয়েছিল তা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে ইউক্রেনের জন্য নতুন করে $6,800 কোটি যে বিশাল অর্থ সরবরাহের প্রস্তাব বাইডেন প্রশাসন দিয়েছিল তা মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আটকে গিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে M1 আব্রামস ট্যাঙ্ক ও F-16 ফাইটার জেট সহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে কে জিতবে তা নির্ধারিত হবে কে বেশি কামানের গোলা ছুড়েছে তার উপরে। ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট হিসেবে বিজয় হতে পারলে ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অর্থ সরবরাহ বন্ধ করবেন। ফ্লোরিডার মার-a-লাগো বাসভবনে 2 নেতা আলাপ করেছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের অর্থ যোগান দেওয়া বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। মার-a-লাগো বৈঠক শেষে ভিক্টর অরবান এই আলোচনা সম্পর্কে M1 টেলিভিশন চ্যানেলের কাছে সামান্য কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচিত হতে পারলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য একটি পয়সাও দেবে না ওয়াশিংটন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা যদি অর্থ না দেয় তাহলে ইউরোপীয়রা নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে এই যুদ্ধের ব্যয় মেটাতে পারবে না, ফলে তখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই বৈঠক সম্পর্কে জো বাইডেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ভিক্টর অরবান গণতন্ত্রে বিশ্বাস করেন না। নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি, বাইডেনের সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি করেছেন বেশি। তবে এরপরও আমেরিকা দখলদার ইসরায়েল সরকারকে সমর্থন করে যাবে বলে জানিয়েছেন জো বাইডেন। মার্কিন টেলিভিশন চ্যানেল MSNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন এসব কথা বলেছেন। বাইডেন তার ভাষায় বলেছেন, ইসরায়েলকে রক্ষার অধিকার নেতানিয়াহুর আছে। হামাসকে তিনি ধাওয়া করতে পারেন, তবে ইসরায়েলি সেনাবাহিনী হামলার কারণে গাজার যে সমস্ত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে সেদিকে তাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি। জো বাইডেন আরো বলেন, ইসরায়েল যে কথা বলছে নেতানিয়াহুর অবস্থান তার সাথে সাংঘর্ষিক। আমি মনে করি এটা তাদের বড় ধরনের ভুল, ফলে আমি গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই। এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের এই সমালোচনাকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, গাজা আগ্রাসনের বিষয়ে তিনি যে নীতি অনুসরণ করেছেন তার প্রতি বেশিরভাগ ইসরায়েলের সমর্থন রয়েছে। এমন সময় নেতানিয়াহু এই দাবি করলেন যখন তার বিরুদ্ধে তেল আবিব সহ বেশিরভাগ শহরে প্রায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখান থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার স্লোগান ক্রমে জোরদার হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 31,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় 73,000 আহত হয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের বিষয়ে ধারণা করা হচ্ছে যে গাজার বিধ্বস্ত ভবনগুলো নিচে তারা চাপা পড়েছেন। চীন রাশিয়ার সাথে ইরানের নৌ মহড়া। আজ মঙ্গলবার ইরানের সাথে মহড়ায় নামছে রাশিয়া আর চীন। এই যৌথ নৌ মহড়া চলবে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে। মহড়ায় যুদ্ধের নানা কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে ইরানের মিত্ররা। এতে ইরানের নৌবাহিনীর বিমান ইউনিটও অংশ নিচ্ছে। চীন রাশিয়াও হাজির হবে তাদের ভারী বহর নিয়ে। এছাড়াও আজারবাইজান, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও প্রতিনিধি দল পাঠাচ্ছে। মেরিটাইম সিকিউরিটি বেল 2024 নামের এই মহড়ায় আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষা জোরদারের উপরই বেশি নজর দিচ্ছে ইরান। আন্তর্জাতিক বাণিজ্য নৌরুট আরও সুরক্ষিত করা, সমুদ্রপথে ডাকাতি, সমুদ্র সন্ত্রাস ও বহুপাক্ষিক তথ্য আদান প্রদানের এক সুরক্ষিত বলয় গড়তে চায় ইরান। আর সেই লক্ষ্যে এই নৌমহড়া আয়োজন করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। আন্তর্জাতিক নৌপথ নিরাপদ করতে এবং সমুদ্র বাণিজ্যের বিস্তার ঘটাতে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া যে বেশ কয়েকটি নৌমহড়া চালিয়েছে। সমুদ্রপথে সন্ত্রাস রুখতে একসাথে কাজ করছে এই দুই দেশ। চীনের সাথে দিনে দিনে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইরান। 2023 সালে ইরানের সাথে নৌমহড়ায় অংশ নিয়েছিল চীন।
এবং সর্বশেষ জানিয়ে দিব সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মোদীকে চ্যালেঞ্জ মমতার। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিল পাস হওয়ার 4 বছর পর চালু হলো সংশোধিত নাগরিকত্ব আইন। সংশোধিত নাগরিকত্ব আইন এই কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুঁশিয়ারি দিলেন কিছুতেই সিএএ চালু করতে দেবেন না। নরেন্দ্র মোদীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, সাহস থাকলে সিএএ আগে করতেন, লোকসভা নির্বাচনে আগেই করতে হলো না। হলো কেন? মমতা বলেন, নির্বাচন এলেই কিছু একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করে ওরা। আমার কথা হলো 2020 সালে সিএএ পাস হয়েছিল, তারপর 4 বছর লেগে গেল। আজ নির্বাচনের 2-3 দিন আগেই সিএএ চালু করার প্রয়োজন হলো। আসলে এটা রাজনৈতিক পরিকল্পনা। সোমবার সিএএ এর বিজ্ঞপ্তি জারি করার পর থেকেই ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপান শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমরা এখনো বিজ্ঞপ্তিটি পাইনি। আইনে কি বলা হয়েছে পুরো রিপোর্ট দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে যদি কোনো বৈষম্য হয় সে জিনিস আমরা মানি না, সেটা ধর্ম বিষয় হোক, বৈষম্য হোক বা বর্ণ বৈষম্য হোক।